হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বহুদিন কোনো এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কোনো কারণবশত। তো এক্সপ্রেস জেএসে আমরা মোটামুটি যে 3টে ভিডিও দেখে নিয়েছিলাম, আপনারা যারা পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা তো ঠিকই আছে। আর যারা এই ভিডিও থেকে হয়তো প্রথম দেখা শুরু করছেন, তো তাদের জন্য পুরো জিনিসটা একবার একটু রিভাইজ করে নিচ্ছি আমরা, যে এতদিন কি শিখেছিলাম আর এরপর থেকে আমরা আবার কি শিখতে চলেছি। তো সেই বিষয়টা নিয়ে একটু জাস্ট রিভাইজ করা এই ভিডিওটা। তো আপনারা যারা প্রথমবার দেখছেন এক্সপ্রেস জেএস এর ভিডিও, তো তাদের জন্য এটা অনেক ভালো হবে। আর পুরনো আপনারা যারা রয়েছেন, তো তারা আরেকবার দেখে নেবেন, তো জিনিসটা আরেকবার আপনার রিভাইজ হয়ে যাবে। বাস এইটুখানি। তো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা প্রথমে আগে ওয়েবসাইটটা দেখে নিই, যে এক্সপ্রেস জেএস এর যে ওয়েবসাইটটা রয়েছে অফিসিয়াল। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা মোটামুটি দেখেছিলাম প্রথম ভিডিওতে এই এক্সপ্রেস জেএস এর এই যে ইন্ট্রোডাকশন যে টেক্সটটা ওরা দিয়ে রেখেছে, এটার মানে কি। তো এটা বলেছে যে ফার্স্ট আনঅপিনিয়েটেড মিনিমালিস্টিক ওয়েব ফ্রেমওয়ার্ক। তো এই যে ওয়ার্ডটা রয়েছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এখানে ইম্পর্টেন্ট বোঝা। সেটা আমি ফার্স্ট এক্সপ্রেস জেএস এর ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম। তো ঠিক আছে, আমি আরেকবারও বলে দিচ্ছি। এটা ফার্স্ট, এটা এক্সপ্লেন করার দরকার নেই। তো এটা দ্বিতীয় যেটা রয়েছে যে আনঅপিনিয়েটেড। আনঅপিনিয়েটেড মানে এটা হলো অতটা বেশি হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, মানে একটা খুব মানে খুব একটা ফ্রেমওয়ার্ক খুব মানে অনেক রুলস এর মধ্যে মেনটেন করে বানানো হয়েছে এমন কিছু নেই। মানে আপনি নিজের মতো করেও এটাকে ম্যানিপুলেট করতে পারবেন অনেকটা ওই যে কোয়েরিতে, মানে খুব বেশি হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই এর মধ্যে। কিন্তু রুলস হার্ড অ্যান্ড ফাস্ট রুলস না থাকা সত্ত্বেও এটা অনেক বেশি ফ্লেক্সিবল আর অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে? তো সেই জন্য এখানে বলেছে যে আনঅপিনিয়েটেড। হ্যাঁ, ঠিক যেমন হয় না যে অ্যাঙ্গুলার জেস অনেক বেশি কিন্তু রুলস থাকে, ওখানে অনেক রুলস মেনেই কাজ করতে হয়। তো এটা অনেকটা ওরকম নয়। তো একটু ফ্লেক্সিবিলিটি আছে এখানে। আচ্ছা, নেক্সট হলো মিনিমালিস্টিক। তো মিনিমালিস্টিক মানে এখানে বলতে চেয়েছে যে অল্প কিছু কোডের মাধ্যমে আপনি অনেক বেশি বেশি এখানে আউটপুট পেতে পারেন। নোড জেএসে যে কাজগুলো, মানে কোর যে নোড জেএস, সেই নোড জেএসে যে কাজগুলো আমাদেরকে অনেক বেশি লাইনের কোড লিখতে হতো, সেই ক্ষেত্রে আমাদের অত বেশি লাইনের প্রয়োজন হবে না। অল্প কিছু কোডের মাধ্যমে আমরা অনেক বেশি আউটপুট পেতে পারি এখান থেকে। আর শেষ যে ওয়ার্ডটা রয়েছে, শেষ ওয়ার্ডটা রয়েছে এখানে কিন্তু ওয়েব ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? এখানে ওয়েব ফ্রেমওয়ার্কের মানে হলো এটা কিন্তু ওয়েব রিলেটেড যে কাজগুলো, যেমন এপিআই বানানো বা যে এপিআই এন্ডস পয়েন্টসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তৈরি করা। তো মানে আরও যদি আমি সহজ করে বলতে চাই, যে ওয়েব রিলেটেড যে কাজগুলো সেগুলো। তো অনেকের মনে হতে পারে যে নোড.জেএস হয়তো শুধু বোধহয় এপিআই তৈরি করে ব্যাকএন্ডে। ব্যাকএন্ড মানে নোড.জেএস, নোড.জেএস মানে ব্যাকএন্ড, এরকম একদমই না। নোড.জেএস শুধু এপিআই বানানোর জন্যই প্রয়োজন হয় এমন না। নোড.জেএস দিয়ে কিন্তু আমরা সিএলআই অবজেক্ট বিভিন্ন অ্যাপসও তৈরি করতে পারি। সিএলআই এর বিভিন্ন সফটওয়্যার আমরা এখানে বানাতে পারি। এছাড়াও নোড.জেএস কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। নোড.জেএস মানে শুধু এপিআই তৈরি করব এমন কিন্তু নয়। তো এখন এই জিনিসটা ইনস্টল করার জন্য আমাদের এখানে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে। যে ইনস্ট্রাকশনটা রয়েছে যে npm install express মাইনাস মাইনাস সেভ। তো এই মাইনাস মাইনাস সেভ আমরা নাও লিখতে পারি, আমরা এতটুকু লিখে মোটামুটি ইনস্টল করে ফেলতে পারি। তো তারও আগে আমি মোটামুটি একটা সেট আপ বানিয়ে রেখেছি এখানে। তো সেখানে আমি কি করছি, এখানে একটা আমি সবার প্রথমে টার্মিনাল ওপেন করে নিচ্ছি কন্ট্রোল ব্যাকটিক ইউজ করে। আপনি এখানে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল এখান থেকে ওপেন করে নিতে পারেন। আচ্ছা, এবার আমি এখান থেকে যেটা করছি সেটা হলো, সবার প্রথমে আমি npm init এটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। তো আমাদের একটু ওয়েট করতে হবে, তারপরে এখানে যে প্যাকেজের নাম বা আদার্স যে জিনিসগুলো এখান থেকে চাইবে, মানে আপনার প্যাকেজ নেম বলতে আপনি যে প্রজেক্টটা বানাচ্ছেন সেটার নাম রাখতে পারেন। তো তারপরে আপনি এখান থেকে এন্টার এন্টার প্রেস করে যে যে ইনফরমেশানগুলো চাইবে আপনি সেগুলো লিখতেও পারেন, অথবা আপনি npm এর ওপরে ছেড়ে দিন। আপনি জাস্ট এন্টার প্রেস করতে থাকুন, এই অটোমেটিক্যালি একটা ফাইল ক্রিয়েট করে নেবে, এবং এখানে সেটা আপনি দেখতে পাবেন যে প্যাকেজ ডট জেসন নামে একটা কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো আপনি কিছু টাইপ না করা সত্ত্বেও ডিফল্টে কিছু ভ্যালু এখানে বসিয়ে নিয়েছে। এবার আমাদের যে কাজ হবে, যে আমাদের মেন এখানে মেন নামে একটা দেখছেন যে কি রয়েছে, আর ডান দিকে একটা ভ্যালু রয়েছে ইন্ডেক্স ডট জেএস। তো এটা আমাদের ইন্ডেক্স ডট জেএস, এই ফাইলটা থেকে আমাদের স্টার্ট হবে প্রজেক্টটা। তো মেনলি তো আমরা এখানে মেন হিসাবে ইন্ডেক্সও লিখতে পারি, অথবা অ্যাপ ডট জেএসও লিখতে পারি। তো এর পরের যে কাজটা হবে, এই ফাইলটাকে রান করানোর জন্য
আমরা কি করব, এখানে টেস্ট বলে যেটা আছে সেটাকে সরিয়ে দিচ্ছি, তার পরিবর্তে আমি এখানে লিখছি যে ডেভ, আর এখানে যে ভ্যালুটা আমি দেব সেটা হলো নোড হাইফেন হাইফেন বা মাইনাস মাইনাস ওয়াচ, তারপর আমরা অ্যাপ ডট জেএস, মানে এই ফাইলটাকে আমরা ওয়াচ করব এই কমান্ডের মাধ্যমে। আর এখানে আমি আরেকটা জিনিস করে নিচ্ছি যে এটা আমি মডিউল হিসেবে ইউজ করতে চাইছি, তো ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসটাকে ইউজ করব। আচ্ছা, এখানে আমাকে লিখতে হবে টাইপ, তো টাইপ মডিউল, আমি মডিউল ইউজ করব, মানে ইম্পোর্ট এক্সপোর্ট এই কিওয়ার্ডগুলো ইউজ করব, সেই জন্য এই কথাটাকে আমাকে কিন্তু লিখে নিতে হবে। ব্যাস এতটুকু করলে আমাদের মোটামুটি প্যাকেজ জেসনের কাজ এখানে শেষ। তো নেক্সট আমরা কি করব, আমরা যেহেতু এখানে ডিফাইন করেছিলাম যে অ্যাপ ডট জেএস এটা আমাদের এন্ট্রি ফাইল হবে, তো সেই জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি অ্যাপ ডট জেএস এই ফাইলটা। ব্যাস এই ফাইলটা বানানোর পরে আমাকে কি করতে হবে, এখন আমি যেহেতু এক্সপ্রেস ইউজ করতে চাইছি, তো আমার এই মুহূর্তে এক্সপ্রেসটাকে ইনস্টল করে নিতে হবে এই কমান্ডের মাধ্যমে, npm install express। তো এখানে আমরা এসে এখানে লিখতে পারি, আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি, এবার লিখছি যে npm install express। ব্যাস এতটুকু লিখলেই চলবে, ইনস্টলের পরিবর্তে আপনারা শুধু লিখে সেটাও ইউজ করতে পারেন, তারপর জাস্ট এন্টার প্রেস করে দিন, তারপরে এটা ইনস্টল হতে থাকবে। এটার জন্য কিছুটা সময় লাগবে, তারপরে দেখবেন এখানে এটা ইনস্টল হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে দেখবেন প্যাকেজ লক ডট জেসন বলে একটা ফাইল তৈরি হয়েছে, আর প্যাকেজ জেসন ফাইলটা একটু মডিফাইড হয়েছে। তো কিভাবে হয়েছে, এখানে দেখুন ডিপেন্ডেন্সিস বলে একটা কি চলে এসছে, তার মধ্যে লেখা রয়েছে এক্সপ্রেস, আর তার ভার্সনটা লেখা রয়েছে, অর্থাৎ আমরা এক্সপ্রেস ইউজ করছি, তো সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে কিন্তু লেখা হয়ে গেছে এটার মাধ্যমে। এই যে আমরা ফাংশনটা রান করলাম, মানে কমান্ডটা রান করলাম, এই কমান্ডের মাধ্যমে কিন্তু এটা যত ইম্পর্টেন্ট যে মডিউল আছে সেগুলো ইনস্টলও হয়ে গেছে, এই ফাইলটা ওভাররাইট হয়েছে, এর মধ্যে কিছু জিনিস ইনক্লুড হয়েছে, আর প্যাকেজ লগ ডট জেসন নামে একটা ফাইল তৈরি হয়েছে, আর কি তৈরি হয়েছে, নোড মডিউলস বলে, এর মধ্যে প্রচুর কিন্তু এর মধ্যে মডিউল রয়েছে। এই মডিউলগুলো কিছুই না, জাভাস্ক্রিপ্ট ফাইলস। এই জাভাস্ক্রিপ্ট ফাইলসগুলো এখানে কেন এসছে, কারণ এই এক্সপ্রেস যে আমরা মডিউলটা ইউজ করতে চলেছি, সেই এক্সপ্রেস ফ্রেমওয়ার্কটা বা মডিউলটা চালাতে গেলে আমার এইগুলোর প্রয়োজন আছে, ঠিক আছে। তো সেই জন্য এক্সপ্রেস এইগুলো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইউজ করছে। যেমন কিছু কিছু জিনিস হয়তো যদি নোট জেএসের ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো কিছু কিছু ওয়ার্ড আপনাদের পরিচিত মনে হবে, যেমন কিউএস, তারপর মানে কোয়েরি স্ট্রিং, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ধরুন এই যে এক্সপ্রেস, এর মধ্যে অলরেডি একটা এক্সপ্রেস দেখতেই পাচ্ছেন, এর মধ্যে একটা মডিউল রয়েছে। এছাড়াও আরও আপনারা যদি এই ফাইলটা একটু খুলে দেখেন তাহলে দেখবেন অনেক পরিচিত এর মধ্যে অনেক ফাইল বা মডিউল আপনারা দেখতে পাবেন। আমি মেনলি যেটা এখানে দেখানোর চেষ্টা করছি সেটা হলো দেখুন এখানে একটা রয়েছে পার্স ইউআরএল, তারপর এখানে আরেকটা ফাইল আপনারা দেখতে পাবেন, আচ্ছা এখানে স্কেপ ইউআরএল, যে কুকি রয়েছে, কন্টেন্ট টাইপ রয়েছে, ওকে। তো এই যে বডি পার্সার, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আপনার মডিউল। তো এইগুলো নোট এক্সপ্রেস কি করছে, এক্সপ্রেস এইগুলোকে ইউজ করছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। এখন আমাদের পরবর্তী যে কাজ হবে, এখন এটাকে ইম্পোর্ট করে নেওয়া, মানে ইম্পোর্ট করা বলতে এক্সপ্রেস তো আমাদের চলে এসছে, কিন্তু আমাদের ইউজ তো করতে হবে এটাকে। তো সেই জন্য আমরা এখানে করতে পারি যে ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, ব্যাস এতটুকু যদি আমরা লিখি তাহলে আমার এটা ইম্পোর্ট হয়ে যাবে। এবং এই যে এক্সপ্রেস যেটা আসছে এটা যদি হোভার করে দেখি তো সেখানে দেখতে পাবো যে এটা হলো একটা ফাংশন, এখানে কিন্তু লেখা রয়েছে যে এক্সপ্রেস যেটা আছে সেটা একটা ফাংশন। তো আমরা একটু কনসোল করে দেখে নিই, কনসোল ডট লগ এক্সপ্রেস, এই যে এর মধ্যে আছেটা কি, আমরা এখানে এক্সপ্রেসটাকে কনসোল করছি, এবং এটাকে আমি কনসোলে যদি রান করতে হয় আমাকে তাহলে লিখতে হবে কিন্তু যে npm run dev, ওকে। তারপরে এই ফাইলটা কিন্তু এখানে এক্সিকিউট হয়েছে। তো আমি এই npm run dev যে কথাটা লিখলাম
তার ফলে যে অপশানগুলো বা এখানে প্রপার্টিসগুলো যেগুলো আমি পেয়েছি বা মেথডসগুলো যেগুলো পেয়েছি সেগুলো এক্সপ্রেসের ভিতর থেকে আসছে কিন্তু, ঠিক আছে, এক্সপ্রেসের ভিতরে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। আচ্ছা, এখন আমি যে মেথডটা এখানে কমান্ডটা যেটা চালিয়েছি সেটা হলো npm run dev। তো এটা কেন লিখেছি, কারণ আমি কিন্তু এখানে দেখবেন যে আমি এই যে dev যে কমান্ডটা লিখেছিলাম স্ক্রিপ্টসের মধ্যে, সেখানে কিন্তু এই যে কমান্ডটা আমি যাতে বারবার না লিখতে হয়, তো তার জন্য আমি npm এর থ্রু থেকে এই কমান্ডটাকে রান করিয়ে দিয়েছি। তো এই কমান্ডটা কি করবে, আমাদের এই কোডটাকে কিন্তু রান করিয়ে দেবে। অর্থাৎ এই কোডটা রান হলে কি হবে, app.js এই ফাইলটা ওয়াচ মোডে থাকবে। তো আমি কোনো কিছু পরিবর্তন করলেই এই স্ক্রিপ্টটা আবার রান হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু এই স্ক্রিপ্টটা এখানে চালিয়ে দিয়েছি। তো npm run dev। আচ্ছা, নেক্সট কাজ কি হবে, আমি এখানে একটা আরও ইন ডেপথ দেখতে চাইছি এই জিনিসটাকে, যে এক্সপ্রেসের ভিতরে আছেটা কি। তো সেটা আমরা কিভাবে দেখতে পাই, আমরা যদি এখানে একটা ডিবাগার এখানে অ্যাটাচ করে দিই, অ্যাটাচ করার পরে আমরা এখানে গিয়ে এই যে যে দেখছেন রান অ্যান্ড ডিবাগ এই অপশানটাকে যদি অন করে দিই, অন করার পরে রান অ্যান্ড ডিবাগ এটাকে আমি ক্লিক করছি। এরপরে দেখবেন যে আমি যদি এর উপরে মাউস নিই তাহলে দেখুন ক্রিয়েট অ্যাপ্লিকেশান বলে একটা এখানে অপশান রয়েছে, ক্রিয়েট অ্যাপ্লিকেশান। আর এর ভিতরে সেই যে অপশানগুলো আমরা দেখছিলাম লেফট সাইডে, মানে যখন নোড মডিউলটা খুলেছিলাম, সেখানেও দেখবেন যে অনেক কিন্তু মেথডস ছিল ওর মধ্যে, অনেক মডিউল ছিল ওর মধ্যে। আর এখানেও দেখবেন যে একটা ক্রিয়েট অ্যাপ্লিকেশান বলে কোনো একটা ফাংশন রয়েছে, এবং সেই ক্রিয়েট অ্যাপ্লিকেশানের আন্ডারে দেখুন যে প্রচুর এখানে কিন্তু মেথডস রয়েছে। এই সমস্ত মেথডগুলো কিন্তু আমরা ইউজ করব। হয়তো সব কিছু আমরা ইউজ করব না, বা সে মানে শিখবো না এই ভিডিওর থ্রু থেকে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমরা কাজ করতে করতে বুঝে যাবো যে কোনটাকে কীভাবে ইউজ করতে হয়। যেমন রিকোয়েস্ট, রেসপন্স, রাউট, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মোটামুটি চেনাই আছে সবার, যে নোড জেএসে কিন্তু এইগুলো রয়েছে। তারপরে এই যে স্ট্যাটিক রয়েছে, ইউআরএল এনকোডেড রয়েছে। তারপরে আমরা যদি দেখি যে জেসন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আমাদের এটা মেথড হবে। তো কি করে বুঝছি এগুলো মেথড, রাইট সাইডে কিন্তু এফ লেখা রয়েছে। তো এফ মানে হলো ফাংশন, মানে মেথড এগুলো। ওকে, তো এখান থেকে আমরা এইভাবে ডিবাগ করে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, এখন নেক্সট কাজ কি হবে আমাদের, আমরা এখান থেকে ডিবাগ সরিয়ে দিতে পারি। আর আমাকে একটু মুভ করতে হবে জিনিসটাকে, আমি এটাকে স্টপ করছি। আচ্ছা, নেক্সট আমরা এই এক্সপ্রেস এটা তো কনসোল করে দেখে নিলাম। এর পরবর্তী যে কাজটা করতে বলেছে সেটা আমরা কিন্তু এই ডকুমেন্টেশন দেখে দেখেই করতে পারি। তো প্রথমে আমার ইনস্টলিংয়ের যে প্রসেসটা আছে সেখানে আমরা অলরেডি করে ফেলেছি। আপনারা এই যে জিনিসটা একটু পড়ে দেখতে পারেন, তো যে কীভাবে ইনস্টল করতে হবে স্টেপ বাই স্টেপ। আর তারপরের চ্যাপ্টার হলো হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি, ঠিক আছে, ব্রাউজার থেকে আমরা রিকোয়েস্ট এনে সেটাকে আমরা রেসপন্সটা কনসোলে দেখব। তো আমার প্রথম যে কাজটা আছে সেই কাজটা আমরা এখানে করে ফেলেছি। তো এটাকে ইম্পোর্ট করাটা হয়ে গেছে কিন্তু আমাদের, ঠিক আছে। এখন আমাদের কি তৈরি করতে হবে, আমাদের তৈরি করতে হবে এখান থেকে এই যে অ্যাপ এক্সপ্রেস এই জিনিসটাকে কিন্তু তৈরি করতে হবে। আর এই যে লাইনটা রিকোয়ার করা আছে এটা পুরনো পদ্ধতিতে করা আছে, ঠিক আছে, পুরনো মানে যেটা সিজেএস আছে, ঠিক আছে, কমন জেএস, সেই মেথডে কিন্তু এটা রিকোয়ার করা আছে। আমরা কিন্তু নতুন যে মেথডটা আছে ES6 এর সেই অনুযায়ী আমরা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট করেছি। আপনারা হয়তো দেখে থাকবেন যে রিয়াক্টের ক্ষেত্রেও কিন্তু এই সিনট্যাক্সটা দেখেছেন হয়তো, ইম্পোর্ট আর এক্সপোর্টের যে ব্যাপারটা সেটা। তো ঠিক আছে, যে কোনো একটা বিষয় দেখলেই হবে, এটা মডার্ন, তো আমরা জেনারেলি এটা ইউজ করব। নেক্সট আমাদের এই কাজটা করতে হবে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এই এক্সপ্রেস যে ফাংশনটা দেখলাম সেই ফাংশনটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রাখবো। তো এই এক্সপ্রেসটা হলো কিন্তু এইটা যে আমরা এখানে এনে রাখলাম। এবার অ্যাপটাকেও আমরা দেখতে পারি যে এই অ্যাপের মধ্যে কি আছে। তো অ্যাপের মধ্যে যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে আবার একটা ডিবাগ লাগাতে পারি, এবং এই ডিবাগটাকে আমরা যদি এখন রান অ্যান্ড ডিবাগ করি তাহলে দেখবেন আবার এটা কোডটা এখানে আটকে গেছে, এবং আমি যদি হোভার করি এখানে দেখবেন সে আবার নতুন কিছু মেথড এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ইউজ করব, যেমন এই যে ডিলিট আছে, এমিট আছে, তারপর আমাদের গেট মেথড আমরা ইউজ করব। তারপর এখানে দেখুন আরও রয়েছে যে যেমন লিসেন আছে, অ্যাপ ডট লিসেন,
তারপর এখানে আরও একটু যদি আমরা নিচে যাই তাহলে গিয়ে দেখতে পাবো আমরা এখানে পোস্ট আছে, প্যাচ আছে, পুট আছে, মেথড, আর মোস্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই যে রাউট রয়েছে, তারপর রাউটার আছে, আর সবার শেষে যদি আমরা যাই যে ইউজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু মেথড, আমরা এটাকে ইউজ করে দেখব। তো আপনারাও ডিবাগ করে দেখবেন এই জিনিসটাকে, তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে এই অ্যাপের মধ্যে আর কি কি বিষয় রয়েছে। তারপরে এটাকে ক্লোজ করার জন্য আমাকে একটু মুভ করতে হবে এটাকে, আমি জাস্ট এটাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কাজ আমার হবে যে এই পর্যন্ত ঠিকই আছে। এবার আমরা করতে পারি যে একটা রাউট ক্রিয়েট করে নিতে পারি এখান থেকে, যেমন অ্যাপ গেট এই জিনিসটাকে আমরা যদি লিখি এখানে, এই জিনিসটাকে এখানে যদি লিখি, তো এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি যে এখানে কি হচ্ছে। এই জিনিসটা নোড.জেএসে কিন্তু আমরা করে এসেছি, যখন আমরা সার্ভার ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এই জিনিসগুলোকে আমরা বানিয়েছিলাম, যে এরকম একটা কিন্তু কলব্যাক ফাংশন আমরা ইউজ করেছি। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এই যে অ্যাপ যেটা আছে অ্যাপের ওপরে আমরা কিন্তু গেট মেথড দেখেছিলাম। তো এখানে কি করছে যে অ্যাপ ডট গেট এই মেথডটাকে প্রথমে এখানে লেখা হচ্ছে। এবার এখানে কি চাইছে যে এখানে সবার প্রথমে যে প্যারামিটারটা বা আর্গুমেন্ট যেটা বলছি সেটা দিতে হবে যে আপনি কোন রাউটে, মানে কোন রাউটে আপনি হিট করতে চাইছেন। ওকে, তো আমি এই রাউটটা হিট করতে চাইছি। ঠিক আছে, যে আমি যখন কেউ স্ল্যাশে এসে ক্লিক করবে, এন্টার দেবে, তখন তাকে আমরা কি রেসপন্স দেব। তো সেই রেসপন্সটা হবে এরকম যে আমাকে এখানে একটা ফাংশন ইউজ করতে হবে, আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করছি। তো এই অ্যারো ফাংশনের মধ্যে আমাকে কিন্তু আবার দুটো প্যারামিটার দিতে হবে, একটা হলো রিকোয়েস্ট আর একটা হলো রেসপন্স। তো রিকোয়েস্ট আমার কি আসছে সেটাও আমরা অ্যানালাইসিস করতে পারি, রেসপন্স কি দেবো সেটা আমরা এখান থেকে পাঠাতে পারি। তো আমি এখানে একটু রেসপন্স ডট সেন্ড, এক্ষেত্রে আমরা কিন্তু সেন্ড ইউজ করব। হয়তো খেয়াল করে দেখতে পাবেন আমরা কিন্তু নোড.জেএস মানে নোড.জেএসে যখন কাজ করছিলাম তখন কিন্তু আমরা লিখছিলাম এন্ড, রেসপন্স ডট এন্ড, মানে সেন্ড না লিখে এন্ড লিখছিলাম। তো সেই বিষয়টাও বুঝবো। তো এখানে আমি লিখলাম যে হ্যালো ফ্রম সার্ভার, এই কথাটা লিখলাম। লেখার পরে ডিবাগ কনসোল থেকে সরিয়ে আমি টার্মিনালে চলে আসলাম। এখানে দেখুন রিস্টার্টিং অ্যাপ ডট জেএস যেটা, সেটা অটোমেটিক্যালি এখানে কিন্তু ওয়াচ মোডে রয়েছে, তো আমাকে এখানে এসে বারবার রান করার প্রয়োজন হবে না। তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখন এখানে কোনো একটা মানে রিকোয়েস্ট এখানে আনার জন্য আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। কিন্তু ব্রাউজার ওপেন করে আমার সেটাকে আমি ওপেন তো করব, মানে আমার যে ইউআরএলটা সেটা ওপেন করতে হবে। সেই ইউআরএলটা কোথায়, যে আমি এই যে রিকোয়েস্টটা পাঠাবো এটা আমার যে সফটওয়্যার মানে সার্ভার, সেই সার্ভারের রিকোয়েস্টটা আসবে কোথা থেকে, আমার একটা ইউআরএল এর প্রয়োজন। তো সেটা আমরা যেহেতু এখনো লিসেন করছি না, তো সেই জন্য আমাকে কি করতে হবে, লিসেন করতে হবে। ঠিক আছে, সার্ভারটাকে। তো সেই জন্য আমরা লিখছি অ্যাপ ডট লিসেন। লিসেন করতে পারি, সাপোজ আমরা 8080 এরকম একটা পোর্টে লিসেন করতে পারি, এটা একটা পোর্ট নাম্বার। নেক্সট এখানে আমরা একটা যদি কোনো প্রকারে এরর আসে, এরর হ্যান্ডেল করার জন্য একটা কলব্যাক ফাংশন লিখতে পারি। ঠিক এখানে যেমন লেখা রয়েছে যে একটা কলব্যাক ফাংশন, তো সেই ফাংশনটা আমরা এখানে মেনশন করে দিতে হবে এইভাবে। ওকে, আর এখানে যে পোর্ট নাম্বারটা এখানে আমি হার্ড কোড করে দিয়েছি সেটা আমরা এখানে লিখে রাখতে পারি, কনস্ট পোর্ট 8080, আর এখানে এসে আমি লিখে দিতে পারি পোর্ট। ওকে, আচ্ছা, এবার যদি আমরা ব্রাউজার ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাবো যে 8080 পোর্টে এটা রান হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে যে 127.0.0, তারপরে আমাদের যে পোর্ট নাম্বার আছে সেটা 8080 দেন স্ল্যাশ। এখানে যদি হিট করি তাহলে এখানে হয়তো খেয়াল করে দেখবেন যে এই যে মেসেজটা হ্যালো ফ্রম সার্ভার, তো সেটা কোথা থেকে এসছে, সেটা কিন্তু এই হ্যালো ফ্রম সার্ভার এখান থেকে এসছে। তো এই মেসেজটার একটু বিশেষত্ব যদি খেয়াল করেন দেখবেন যে এখানে কিন্তু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আর ব্ল্যাক কালারের টেক্সট এসছে। কিন্তু নোড.জেএস এর ক্ষেত্রে খেয়াল করবেন এটা ঠিক অপোজিট আসে, যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকে, টেক্সটটা হোয়াইট থাকে। আচ্ছা, সেই জিনিসটা কী রকম, আমি যদি এখানে সেন্ড না লিখে আমি যদি এন্ড লিখি, এটা আবার রিস্টার্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখুন যে ঠিক অপোজিট কাজটা হচ্ছে। তো এই বিষয়টা কি, যে সেন্ড অ্যাকচুয়ালি কী করছে আর এন্ড কী করছে।
তো সেন্ড কি করে থাকে সেটা খেয়াল করে দেখুন। আমরা যখন এখান থেকে সেন্ড পাঠাই তখন অ্যাকচুয়ালি দুটো কাজ একসঙ্গে হয়, কিন্তু এন্ড করলে একটাই কাজ হচ্ছে। সেটা কি? এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি, আচ্ছা আমি এই বিষয়টাকে আগে সেন্ড করছি, তারপরে এখানে এসে দেখুন আবার সেই রেজাল্টটা পেয়েছি। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে আমি যদি ট্যাবে আসি এখান থেকে, তাহলে দেখবেন যে এখানে রেসপন্স হেডার হিসাবে কি এসছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কি লেখা রয়েছে। এখানে খেয়াল করে দেখুন রেসপন্স হেডার হিসাবে কি এসছে, কানেকশন আছে, কিপ অ্যালাইভ, এই বিষয়টা আসছি আমি এখন একটু পরে। আর কন্টেন্ট লেন্থ 17। তো এখানে যে কন্টেন্টটা এখান থেকে সেন্ড করা হয়েছে, যে কন্টেন্টটা সেটার লেন্থটা এখানে দেখাচ্ছে, এখানে মেনশন করেছে। আচ্ছা, কন্টেন্ট টাইপ খেয়াল করুন, টেক্সট HTML আর 4 সেট UTF-8, ডেট আর ই ট্যাগ রয়েছে, কিপ অ্যালাইভ, টাইম আউট আর এক্স পাওয়ার্ড বাই, এটা হলো স্পেশাল টাইপের একটা হেডার। তো এই যে হেডারটা আছে এখানে 1 2 3 4 5 6 7 মোটামুটি 7টা মতন এখানে হেডার রয়েছে। তো এর মধ্যে ডিফল্টে এগুলো আসছেই ওখান থেকে। তো এই যে কন্টেন্ট টাইপের যে জিনিসটা সেটা আমরা কিভাবে পাঠাতে পারি, আর এক্স পাওয়ার্ড বাই এক্সপ্রেস এই বিষয়টা কি সেই জিনিসটা একবার দেখে নিই। তো এইটার জন্য এই সেন্ড লেখার জন্য আমাদের ক্ষেত্রে কি আসছিল, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে একটা ব্ল্যাক টেক্সট। তো এটাকে একটু অ্যানালাইসিস করতে হবে। যদি এটাকে এখন বন্ধ করে দিই, বন্ধ করে এবার যদি আমি লিখি যে রেসপন্স ডট সেট হেডার, আচ্ছা এটা হলো দুটো প্যারামিটার আমাকে এখানে পাস করতে হবে, যেমন কন্টেন্ট টাইপে কি হবে, আমাকে কমা দিয়ে এখানে লিখতে হবে যে টেক্সট স্ল্যাশ, আচ্ছা এখানে দেখতে পাচ্ছিলাম আমরা যে টেক্সট HTML রয়েছে, তো এই জিনিসটাই আমাদের লিখতে হবে, টেক্সট HTML। আর এখানে লিখতে পারি আমরা ক্যারেক্টার সেট বা 4 সেট UTF-8 ইকুয়ালস টু UTF-8, এইভাবে লিখুন বা এইভাবে লিখুন, একই কথা। আচ্ছা, এর পরের লাইনে আমাদের লিখতে হবে যে রেসপন্সটাকে এন্ড করতে হবে, রেসপন্সটাকে এন্ড করলাম যে একই কথা লিখে হ্যালো ফ্রম সার্ভার। আচ্ছা, এবার একটু রিফ্রেশ করে দেখি, তাহলে আমরা কিন্তু সেই সেম রেজাল্ট পাচ্ছি, সেন্ডের মতো রেজাল্টটা পাচ্ছি। এই যে সেন্ড থেকে যে রেজাল্টটা আসছিল সেটাই পাচ্ছি রেসপন্সটা। আর সেক্ষেত্রে আমাদের এই দুটো লাইন কিন্তু বেশি লিখতে হচ্ছে সেন্ড যদি আমরা না লিখি। এবার এক্ষেত্রে কি আসছে একটু অ্যানালাইসিস করি। এই নেটওয়ার্ক ট্যাবের মধ্যে রয়েছি আমি 1270, আর আমার যে ইউআরএলটা রয়েছে সেখানে, আর এর মধ্যে রেসপন্স হেডারের মধ্যে 1 2 3 4 5 6 ছটা জিনিস এখান থেকে পাচ্ছি। তো কানেকশান কিপ অ্যালাইভ, তো এটার মানে হলো যে কানেকশানটা কিপ অ্যালাইভ মানে নেক্সট যখন আমি আবার একটা রিকোয়েস্ট বা রেসপন্স এখান থেকে পাঠাবো, তো তার জন্য নতুন করে আবার কোনো সার্ভার ক্রিয়েট করতে হবে না, আমার এটা একই জায়গা থেকে আমি আরেকবার একই কাজ করতে পারবো, আবার রিকোয়েস্ট রেসপন্সের কাজটা আবার করতে পারবো। আচ্ছা, এখানে ডেটও রয়েছে আর টাইম আউট, এই জিনিসগুলো কিন্তু সেম টু সেম আমরা আবার বানাতে পেরেছি আমাদের মতো করে। এবার এখানে যদি আমি একটা ইমোজি পাঠাতে চাই, তো আমি এখানে একটা ইমোজি পাঠানোর চেষ্টা করছি। তো সাপোজ এই ইমোজিটা আমি এখানে পাঠাতে চাইছি, যদি রিফ্রেশ করে দেখি তাহলে এই ইমোজিটা পেয়েছি। এবার এক্ষেত্রে আমি যদি একটু এই UTF-4 সেট বা এই জিনিসটাকে যদি একটু এরর করি বা আমি এখান থেকে সরিয়ে দিই পুরোটা, তাহলে কি হচ্ছে দেখে নিই। তাহলে দেখুন একটা জিবারিশ কিছু একটা এসছে, মানে এটা কিন্তু পড়তে পারেনি আমাদের যে ব্রাউজার, যে এখানে কি টাইপের কন্টেন্ট এখান থেকে আসছে সেটা কিন্তু পড়তে পারছে না এখান থেকে। ওকে, তো আমরা ব্যাক টু আবার লিখে দিই 4 সেট। এবার হয়তো বোঝা গেছে যে এই 4 সেট বা ক্যারেক্টার সেটের মানেটা কি। তো যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো, এগুলো কিন্তু এক একটা ফন্ট, মানে এক একটা ক্যারেক্টার, ঠিক আছে। যেমন HEL এগুলো যেমন ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো এটা এই এনকোডিংটা প্রয়োজন, আমাদের এই ক্যারেক্টার সেটের এনকোডিংটা প্রয়োজন। তো এটা না দিলে কিন্তু আমরা এরকম স্পেশাল কাইন্ড অফ যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ডিসপ্লে করাতে পারবো না।
ওকে, এখন যেহেতু এখানে কন্টেন্ট টাইপ দেখতে পাচ্ছেন, এখানে নিশ্চয়ই কন্টেন্ট লেন্থ দেখতে পাচ্ছেন 22। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এন্ড করে দিচ্ছি পুরো জিনিসটাকে, তো সেই জন্য এখানে আমরা কিন্তু কন্টেন্ট লেন্থ দেখতে পাচ্ছি। আমরা যদি রেসপন্স ডট রাইট লিখি এখানে, আর এই রাইটের মধ্যে যদি এই কথাটাকে আমরা লিখে দিই এখান থেকে কাট করে, এখানে আমি রাইটের মধ্যে প্লেস করছি আর জাস্ট এখানে এসে নর্মাল এন্ড করে দিচ্ছি। এবার যদি একটু রিফ্রেশ করে দেখি তাহলে আমরা দেখব যে সেম জিনিসে এসছে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কানেকশান কিপ অ্যালাইভ, বাকি সব জিনিস ঠিক আছে, কিন্তু ট্রান্সফার এনকোডিংটা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু চাঙ্কড কথা রয়েছে, একটা চাঙ্কড। ঠিক আছে, তার মানে হলো এই যে ব্রাউজার যেটা আমাদের যে ক্লায়েন্ট যে রয়েছে সে কিন্তু এক্সপেক্ট করছে যে আমার কাছে আরও কন্টেন্ট আসার স্কোপ রয়েছে। মানে চাঙ্ক মানে হলো টুকরো টুকরো হয়ে কিন্তু আমাদের কাছে সার্ভার থেকে কন্টেন্ট আসছে, কিন্তু আগেরবার যখন আমি এন্ড লিখে দিয়েছিলাম, এন্ডের মধ্যে পুরো কন্টেন্টটা লিখে দিয়েছিলাম, তার মানে হলো যে সার্ভার থেকে পুরো কন্টেন্ট আমার কাছে পৌঁছে গেছে, তো তার ফুল লেন্থটা দেখিয়ে দিয়েছে। আর এক্ষেত্রে চাঙ্ক মানে আমি যেহেতু রাইট লিখেছি, তো এই রাইট কথাটা কিন্তু আমি বারবার ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে রাইট যে মেথড যেটা আমি ইউজ করছি, এই রাইট মেথডটাকে কিন্তু আমি যতবার খুশি এখানে ততবার লিখতে পারি। ঠিক আছে, সার্ভার্স, ঠিক আছে, এগেইন এরকম কথাটা লিখলাম, এগেইন। তারপরে যদি আমি রিফ্রেশ করি দেখুন হ্যালো ফ্রম সার্ভার, এগেইন, দেখুন চাঙ্কড রয়ে গেছে। তো এই বিষয়টাই হলো যে রাইট যেহেতু আমি করছি তো একাধিকবার করতে পারি, তো এটা শিওর নয় যে আমি কতবারে আমি কন্টেন্ট পাঠাবো, তো সেই জন্য এখানে চাঙ্কড আছে। তো এই বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার লাস্ট যে পোর্শনটা, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আমি লাস্ট আরেকটা বিষয় এখানে দেখিয়ে শেষ করব। তো যেমন এক্স পাওয়ার্ড বাই এই যে কথাটা লেখা রয়েছে এখানে এক্সপ্রেস, এটা কিছুই না, এটা হলো হেডার্স, কিন্তু এটা কাস্টম হেডার। কাস্টম হেডার মানে ব্রাউজার থেকে বা ডিফল্টে এটা তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে এক্সপ্রেস নিজে তৈরি করেছে এই জিনিসটা। এখন এই যে জিনিসটা এখানে যেটা লেখা রয়েছে সেই জিনিসটা যদি আমি একটু কপি করে নিই, এখানে কপি করে আমি যদি দেখাই তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু ছোট হাতের কপি হয়েছে, এখানে বড় হাতের দেখালেও এখানে কিন্তু সব স্মলেই তৈরি হয়েছে, মানে কপিটা হয়েছে। আর ডান দিকে এক্সপ্রেস, এটা জাস্ট একটা এক্সপ্রেসের অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু আমরা এটাকে যদি চাই যে প্রোডাকশনের পরে এটা বন্ধ করে দেওয়া উচিত, বেসিক্যালি এটা বন্ধ রাখা উচিত, কারণ ইউজারকে বা ক্লায়েন্টকে আমরা কেনই বা দেখাতে চাবো যে আমি ব্যাকএন্ডে কী ইউজ করছি। তো ব্যাকএন্ডে এটা যদি আমি এক্সপ্রেস দেখিয়ে দিই তাহলে কিন্তু একটা ভালনারেবিলিটি তৈরি হলো, যে যদি যে হ্যাকাররা তারা কিন্তু অলরেডি একটা ক্লু তো পেয়ে গেল যে আমি ব্যাকএন্ডে এক্সপ্রেস ইউজ করছি, এখন এক্সপ্রেসের কোনো একটা লুপহোল ধরে তারা কিন্তু হ্যাক করে ফেলতে পারে আমার সফটওয়্যারটাকে। তো এক্সপ্রেস এখানে আমি কি ইউজ করছি, মানে ব্যাকএন্ডে আমি কোন সফটওয়্যার ইউজ করছি সেটাকে দেখানোর কোনো মানেই হয় না ইউজারকে, তো সেটা আমরা কিন্তু ডিজেবল করে দিতে পারি। তো আমরা এখানে এসে এভাবে লিখতে পারি অ্যাপ ডট ডিজেবল, এখানে ডিজেবল করে আমরা যেটা কপি করেছিলাম সেই জিনিসটাকে কিন্তু এখানে প্লেস করে দিতে পারি। কি কপি করেছিলাম? এক্স পাওয়ার্ড বাই। তো আমরা নিজেরাও এরকম টাইপের হেডার কিন্তু বানাবো পরে। তো সেক্ষেত্রে আমাদের এই সামনে কিন্তু এই এক্স কথাটা থাকতে হবে, মানে আমরা কাস্টম যেগুলো তৈরি করি হেডার প্রথমে এক্সটা থাকতে হয়। আচ্ছা, এবার একটু রিফ্রেশ করে দেখি, এখানে যদি রিফ্রেশ করে দেখি দেখুন যে ওই এক্স পাওয়ার্ড বাই ওই জিনিসটা কিন্তু চলে গেছে। তো এক্ষেত্রে কি হলো, আমাদের কিন্তু যে ব্যাকএন্ডে আমরা এক্সপ্রেস ইউজ করছি তো সেরকম হিন্ট কিন্তু ক্লায়েন্টের কাছে গেল না। ওকে, তো আশা করি এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা হয়েছে, আমাদের অলরেডি রিভাইজ করা হয়ে গেছে। আপনারা যদি আরও বিস্তারিত এই সমস্ত বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা মোটামুটি একটু অ্যাডভান্স জিনিস চালু করে দেব খুব তাড়াতাড়ি, যেহেতু অলরেডি আমরা এই বিষয়গুলো দেখে ফেলেছিলাম। তো ঠিক আছে, আমরা লাস্ট আরেকটা দেখে নিই যে এক্সপ্রেসের মধ্যে কি রয়েছে, আমরা আরেকবার লাস্ট টাইম ডিবাগ করে নিই কীভাবে ডিবাগ করতে হয়। তো ডিবাগ করার পরে রান অ্যান্ড ডিবাগ করতে পারি, করার পরে এর ওপরে যদি আমি মাউস ওভার করি তাহলে এই অপশানগুলো আবার দেখতে পাবো, সেই অপশানগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। এবং নিচে একটু আসি আমি সবার শেষে, এখানে দেখুন যে ফাংশন লোকেশান,
তো যে কোনো ফাংশনের লোকেশন আমরা এইভাবে দেখতে পারি। এর উপরে যদি আমি মাউস রেখে এখন কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, তাহলে আমাকে এই ফাইলটা কোথায় লেখা রয়েছে, যেমন নোড মডিউলসের মধ্যে এক্সপ্রেস এলআইবি এক্সপ্রেস জেএস, তার মধ্যে এই ক্রিয়েট অ্যাপ্লিকেশন, দেখুন এখানে কিন্তু সেই ফাংশনটা তৈরি করা রয়েছে। ওকে, তো এই ফাংশনটা কিন্তু এখানে তৈরি করা রয়েছে। হয়তো এই বিষয়গুলো আপনার চেনাও লাগছে, যে রিকোয়েস্ট রেসপন্স। ঠিক আছে, এভাবে যে কোনো ফাংশন আমরা অ্যানালাইসিস করতে পারি। ডিবাগ করাটা আমাদের শিখতে হবে, এটা জানাটা খুবই জরুরি। আচ্ছা, ডিবাগ কমপ্লিট হয়ে গেলে আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে জাস্ট এখান থেকে স্টপ করে দিতে হবে। তাহলে আমরা ব্যাক টু আবার নর্মাল যে মোডে আছি সেই মোডে চলে আসব এবং আমাদের টার্মিনালটা এখানে থাকবে। আচ্ছা, তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। আশা করি অনেক দিন পরে আমাদের এই ভিডিওটা দেখে আপনি আবার নতুন কিছু জানতে পারলেন, আর পুরো জিনিসটা আরেকবার রিফ্রেশ হয়ে গেল। তো ব্রাউজার যেমন রিফ্রেশ করতে হয় আমাদের মাঝে মধ্যে, যে পুরোনো জিনিসগুলো আমরা অলরেডি শিখে এসেছিলাম, তো সেই জিনিসগুলো মনে হয় একটু রিফ্রেশ করে নেওয়া বা ব্রাশ আপ করে নেওয়া একটু ভালো। তো ঠিক আছে, নতুন কিছু যদি জানতে পারেন, তাহলে যদি শিখতে পারেন, তাহলে আমাদের ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকুন। আমরা এক্সপ্রেসের আরও অ্যাডভান্স জিনিস নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।